প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায় ভালো আছি। প্রতিদিনকার মতো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালের বিষয়টি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক স্টুডেন্টরাই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিনতে যায়া বা শনাক্ত করতে যায়া আইডেন্টিফাই করতে যায়া অনেক সময় ভুল করে ফেলে। কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরকম এদের মধ্যে এলোমেলো করে ফেলে। কিন্তু আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি বুঝাইতে চাইব সেই বিষয়টি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তোমরা চিনবা এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি এবং এটার এক্সাম্পল কি হবে সে সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা তোমাদের থাকতে হবে। প্রাথমিক ধারণাটা হলো এরকম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে ডেফিনেশনটা জানতে হবে, অর্থাৎ সংজ্ঞাটা ভালো করে জানতে হবে। এটা ডেফিনেশনটা হলো এরকম: বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বর্তমানকালে কোনো ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রিয় বন্ধুরা, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা দুইবার তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে তোমরা এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা এবং ক্লিয়ার কনসেপশন তোমরা পাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার একটি নিবেদন থাকবে, তোমরা যেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর যে মূল বিষয়গুলো এবং এটার যে শিক্ষণীয় বিষয়গুলো সম্পূর্ণ তোমরা আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আরো গভীর জ্ঞান দেওয়ার আগে আমি আরো কিছু কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তোমরা চিনবা, চেনার উপায় হলো এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ারূপ কিরকম থাকবে। বাংলা ক্রিয়ারূপটা এরকম থাকবে: ইয়েছ, ইয়াছ, ইয়েছি। এই ধরনের শেষে বাংলা ক্রিয়ারূপগুলি থাকবে, তাহলে তোমরা চিনতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অবশ্য একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাইলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে এটা ধরা যাবে। যেমন লুক এট দ্য বোর্ড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে এখন তাকাও। এখানে নাম্বার 1, আমি ভাত খেয়েছি। আমি তোমাদেরকে বলেছি যে ছি, ছ, ছি, এই যে এই ধরনের বাংলা ক্রিয়ারূপ যদি থাকে তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব, ধরে নেব। আমি এখানে কিছু বাংলা বাক্য লিখেছি এবং এগুলোর ইংরেজি ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে এগুলো ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপরে দেখো, নাম্বার 1 এখানে লেখা আছে আমি ভাত খেয়েছি। আমরা সর্বপ্রথম প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দেখব, বাংলা ক্রিয়ারূপ কিরকম ভাবে আছে। এই যে বাংলা ক্রিয়ারূপ, এটা হলো বাংলা ক্রিয়ারূপ। খেয়েছি, খেয়েছি। যদি আমি বলি খাই তাহলে হবে না, খেয়েছি, অর্থাৎ আমি এইমাত্র ভাত খেয়েছি। এটার ইংরেজি যদি আমি করতে যাই তাহলে সেটা কিভাবে হবে দেখো, আমি ভাত খেয়েছি, তাহলে আই ইংরেজি কি? আই। আমি ইংরেজি কি? আই। আই। তাহলে আমরা জানি ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব বসে, এখানে ভার্ব হলো খেয়েছি, তাহলে আই, তার সাথে বসবে হ্যাভ, আর খেয়েছি হলো ইটেন। আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। প্রিয় বন্ধুরা, একটা বিষয় এখানে বাকি রয়ে গেছে। বিষয়টি হলো আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আগে ধারণা নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেটা, গঠন প্রণালী যেটা, সেটা হলো প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখো যে আমি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখলাম, সেই স্ট্রাকচারের সাথে কিন্তু এই সেন্টেন্সের সম্পূর্ণ মিল রয়েছে, সম্পূর্ণ অ্যাডজাস্ট রয়েছে। যেমন আই হলো এখানে সাবজেক্ট, এখানে হ্যাভ, এই হ্যাভ, আবার ইটেন ভার্ব থ্রি যেটা, এটা হলো ইটেন, আর অবজেক্ট হলো এই। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এই ফর্মুলার সাথে, এই সূত্রটার সাথে, স্ট্রাকচারের সাথে এই সেন্টেন্স আর সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো, যদি আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা জেনে নেই, তাহলে অবশ্যই খুব সহজেই আমরা কোন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে সেটা ধারণা নিতে পারবো, ধরতে পারবো। এবার আমি এই সেন্টেন্সটা মুছে ফেলবো, তারপরে পরবর্তী সেন্টেন্স আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার দ্বিতীয় নাম্বারের দিকে তাকাও, 2 নাম্বার বাক্যের দিকে। তুমি আমাকে সাহায্য করেছ, এটা একটি বাংলা সেন্টেন্স। তুমি আমাকে সাহায্য করেছ। সর্বপ্রথম আমি বলেছিলাম যে বাংলা ক্রিয়া রূপ যেটা আছে, আমরা জানি বাংলা যে ক্রিয়া, সেই ক্রিয়াটা বাংলা বাক্যের শেষে বসে। আর এই করেছো যে শব্দটা রয়েছে, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে। আমরা এই করেছো শব্দটা দেখেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর আমি প্রথমেই বলেছিলাম যে বর্তমান কালে কোনো ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই যে তুমি আমাকে সাহায্য করেছো, এই কাজটাও এইমাত্র শেষ হয়েছে। তাহলে এটার ইংরেজিটা কিভাবে হবে? আমরা জানি প্রথমে ইংরেজি করতে গেলে প্রথমে সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। সাবজেক্ট হলো এখানে তুমি, তাহলে তুমি ইংরেজি কি? ইউ। তাহলে ইউ, আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব বসে, সেই ভার্বটা কি হবে? সাবজেক্টের পরে এখানে স্ট্রাকচার অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে। তা এখানে ইউর সাথে হ্যাভ বসবে, ইউ হ্যাভ। আর সাহায্য করেছো, তাহলে ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি হলো হেল্পড, ইউ হ্যাভ হেল্পড, ইউ হ্যাভ হেল্প। আর মি ইংলিশ কি? আমাকে ইংরেজি কি? মি। আমাকে ইংলিশ মি। তুমি আমাকে সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড মি। তুমি আমাকে সাহায্য করেছো। তাহলে আমি যদি এটার সাথেও এই স্ট্রাকচারটা মিলিয়ে দেই, তাহলে কেমন হবে? অবশ্যই মিলে যাবে, একেবারে পুরোপুরি মিলে যাবে। কেমনে মিলে যাবে? ইউটা হলো সাবজেক্ট। শিক্ষার্থীরা, আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখবা। এস দিয়ে আমি এখানে সাবজেক্ট বোঝাচ্ছি, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ আসছে, তারপরে ভার্ব হয়েছে এখানে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে। তারপরে হলো মিটা হলো এখানে অবজেক্ট। তাহলে দেখো কিভাবে মিলে গেছে, সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট মি। তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু এটা মিলে গেছে। তাহলে এভাবে যদি আমরা বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে যাই, তাহলে অবশ্যই আমরা কিন্তু এভাবে খুব সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। এবার নাম্বার 2 মুছে ফেলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 3 নাম্বার বাক্যের মধ্যে আসি। 3 নাম্বার বাক্যে লেখা আছে, আমি একটি চিঠি লিখেছি। এই যে লিখেছি, আমি বারবার বলছি যে আমরা বাংলা বাক্যের শেষে যে ক্রিয়ারূপ রয়েছে, সেই ক্রিয়ারূপের দিকে লক্ষ্য রাখবো। লিখেছি, লিখেছি মানে এইমাত্র লিখেছি। তাহলে এটার ইংলিশটা আমি কিভাবে করব? আমি একটি চিঠি লিখেছি, তাহলে আমি ইংরেজি হলো আই, আর আই এর সাথে আমরা জানি হ্যাভ বসবে, আই হ্যাভ। আর ভার্ব থ্রি হলো লিখেছি, আই হ্যাভ রিটেন, I have written a letter. I have written a letter.
অর্থাৎ আমি একটি চিঠি লিখেছি। এই যে দেখো ঠিক একই অবস্থা, বারবার মিলে যাচ্ছে। এস সাবজেক্ট হ্যাভ অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস এটুকু হলো অবজেক্ট। তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু স্ট্রাকচারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। এবার আমি 4 নাম্বার বাংলা বাক্যে যাব। 4 নাম্বার বাংলা বাক্যটিতে কি রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গভীরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো। 4 নাম্বারে রয়েছে সে একটি ছবি এঁকেছে। এই যে বারবার বাংলা বাক্যের ক্রিয়ারূপ আমি লক্ষ্য করছি। তোমরাও ঠিক যখন এভাবে প্রথম বাংলাটাকে কল্পনা করবে, বাংলাটা কল্পনা করে তারপরে সেটা ইংরেজি করার চেষ্টা করবে। সে একটি ছবি এঁকেছে, তাহলে কি হবে? এটার ইংরেজি আমরা যদি সাবজেক্ট হলো সে, তাহলে সে ইংরেজি কি? হি। এবার কি এঁকেছে? একটি ছবি এঁকেছে, তাহলে এঁকেছেটা আগে আসবে। হি এর সাথে কি বসে সেটা আগে জানতে হবে। হি এর সাথে বসে হ্যাজ, তারপর এঁকেছে ইংরেজি আমরা জানি ড্রন। হি হ্যাজ ড্রন, হি হ্যাজ ড্রন আ পিকচার। ছবি মানে পিকচার। তাহলে সে একটি ছবি এঁকেছে, এটার বাংলা থেকে কিভাবে ইংরেজি করা হলো সেটা তোমাদেরকে দেখানো হলো। এবার দেখো এটা ঠিকই, আমি বারবার অবশ্য আর স্ট্রাকচার লিখবো না, স্ট্রাকচারের সাথে প্রতিটাই মিলে যাচ্ছে। এবার 5 নাম্বার বাক্যে চলে যাচ্ছি। তোমরা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আবার লক্ষ্য করো নাম্বার 5 কি লেখা আছে? আমি কাজটি করিনি। এবার তোমাদেরকে যে ধারণাটা দিব সেটা হলো যে আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা রূপ রয়েছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা রূপ রয়েছে। তা এখানে এতক্ষণ যা বললাম সেই সেন্টেন্সগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে যে সেন্টেন্সটা নাম্বার 5 রয়েছে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। যেমন আমি কাজটি করিনি, তাহলে কি হবে? আই এর সাথে বসে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এখানে দেখলাম সেন্টেন্সটা হ্যাভ এর পরে শুধু নট বসিয়ে দিলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। তাহলে এভাবেই আমরা পরের বাক্যটা নাম্বার 6 নাম্বারে কি আছে? আমি ভাত খাইনি। 6 নাম্বার, এটা হলো 5, এটা হলো 6, ঠিক 6 নাম্বারে আছে কি আছে? আমি ভাত খাইনি, এটাও একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি ইংলিশ হলো আই, আর খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস। আমি ভাত খাইনি। তাহলে সহজেই হ্যাভ এর পরে নট বসাইলে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। ঠিক একই অবস্থা আমি যদি আবার এটাকে এইভাবে লিখি, যদি হি দিয়া করি তাহলে কি হবে? হি এর সাথে বসবে হ্যাজ, হি হ্যাজ, এটা একটু মুছে দেই। হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি। তাহলে আয়ের সাথে হ্যাভ বসলো, হি এর সাথে হ্যাজ বসলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে হ্যাভ এবং হ্যাজের পরে যদি নট বসানো হয় তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। তারপর এবার আমরা দেখব কিভাবে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। যেমন আমি কি কাজটি করেছি, অর্থাৎ এসআইটি সেন্টেন্সকে ইন্টারগেটিভে রূপান্তরিত করব। আমি কি কাজটি করেছি, এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে যাই, তাহলে আমি কি কাজটি করেছি, তাহলে আয়ের সাথে কি বসে, আগে এটা কল্পনা করতে হবে আয়ের সাথে কোন অক্সিলারি ভার্বটা বসে। আয়ের সাথে আমরা জানি হ্যাভ বসে, তাহলে হ্যাভ প্রথমে লিখব হ্যাভ, হ্যাভ আই ডু হবে না, ডান হবে, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কি কাজটি করেছি, আমি কি কাজটি করেছি। এই যে এখানে হ্যাভ থাকার কারণে এখানে বার 3 হয়েছে। তাহলে পরে আরেকটি সেন্টেন্স আছে, এটা একই ইন্টারগেটিভ সেন্টেন্স, ছেলেরা কি তাদের পড়া শিখেছে, তাহলে নাম্বার, এটা ছিল নাম্বার 7, তারপরে এটা আসলো 8, ছেলেরা কি তাদের পড়া শিখেছে। তাহলে এখানে ছেলেরা এটা প্লুরাল ফর্ম, তাহলে প্লুরাল ফর্মের সাথে আমরা জানি হ্যাভ বসে, তাহলে এবারও হ্যাভ ব্যবহার করব, হ্যাভ দ্য বয়েজ, have the boys learned their lesson। এটার অর্থ হলো যে তারা, ছেলেরা কি তাদের পড়া শিখেছে। এই যে এখানেও দেখো ঠিক ইন্টারগেটিভ করতে হলে সাবজেক্টের আগে, এটা হলো সাবজেক্ট, এটা সাবজেক্টের আগে এখানে হ্যাভ নিয়ে আসা হয়েছে, এখানেও সাবজেক্টের আগে হ্যাভ নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবা যে অক্সিলারি ভার্বগুলোকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত হয়। এবার আমি আরেকটি সেন্টেন্স তোমাদেরকে, যাতে করে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে পরিপূর্ণ একটা সলিউশন পাও এবং ভালো সমাধান পাও, সেজন্য আমি আরেকটি সেন্টেন্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে নাম্বার 9 লেখা আছে 9, আমি কি ভাত খাইনি। এই সেন্টেন্সটা হলো নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমি ইংরেজি হলো আই, তাহলে এই আয়ের আগে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। আয়ের সাথে জানি আমরা হ্যাভ বসে, তাহলে হ্যাভেন্ট আই ইটেন রাইস, অর্থাৎ আমি কি ভাত খাইনি। তাহলে এভাবে যদি হ্যাজেন্ট এরকম অক্সিলারি ভার্বগুলোকে যদি শর্ট ফর্ম ব্যবহার করা হয়, সাবজেক্টের আগে নিয়ে আসা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যাবৎ আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটি সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ভিডিওটি দ্বারা যথেষ্ট উপকৃত হবে, আর আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি যতটুকু বুঝি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যাবার আগে তোমাদেরকে বলে যাই, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার এই টিউটোরিয়ালটি এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরো নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা আমার নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।